আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নগদ প্রবাহ বিবরণীর দ্বিতীয় ক্লাস করব। আজকের ক্লাসে আমরা বিগত সালে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছে 2019 সালে। তো সম্পূর্ণ প্রশ্নটি পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু অঙ্ক করার ক্ষেত্রে যখন যখন যা যা প্রয়োজন তা পড়ে নেব। তো প্রশ্নটির প্রথমে বলা আছে, from the following data of Moon Kong, prepare a cash flow statement under indirect method. ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে, তাও আবার ইনডিরেক্ট মেথডে করতে বলেছে। তো আমরা গত ক্লাসে জেনেছি যে ইনডিরেক্ট মেথডে যদি আমরা ক্যাশ ফ্লো করতে চাই তাহলে প্রশ্ন থেকে সর্বপ্রথমে নিট ইনকামকে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রশ্নটিতে নেট ইনকাম পাচ্ছি। এডিশনাল ডাটার মধ্যে প্রথমেই বলা আছে, দ্য কোং আর্ন টাকা 16,000 নেট ইনকাম ডিউরিং 2016, মানে হচ্ছে 2016 সালে এই মুন কোম্পানি 16,000 টাকা নেট ইনকাম করেছিল। তাহলে আমরা এই প্রশ্নের নেট ইনকাম পেয়ে গেছি। সবার প্রথমে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যা যা করতে হবে তা হলো প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে হচ্ছে বিবরণীর নাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এবং কোন পদ্ধতিতে করতেছি সেটাও আমাদেরকে উল্লেখ করে দিতে হবে, ইনডিরেক্ট মেথড। তারপরে যদি সময় বা সাল দেয়া থাকে তাহলে সেটা লিখতে হবে। এখানে আমরা লিখেছি ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2016। এই তিনটা লেখা আমাদেরকে অবশ্যই চার্টের বা বিবরণের উপরে লিখতে হবে। তারপরে আমরা বিবরণের যে ছকটা আছে সেই ছকে আমরা তিনটা ঘর করব। প্রথমটি হচ্ছে ডিটেলস। এখানে আমরা ডিটেলসের পরিবর্তে পার্টিকুলার্সও লিখতে পারি অথবা অ্যাকাউন্টস টাইটেলও লিখতে পারি। তারপরে হচ্ছে দুইটা টাকার ঘর দিতে পারি, টাকা টাকা। এই হচ্ছে আমাদের বিবরণের ছক। এখন এই অঙ্কটি যদি আমরা করতে চাই সর্বপ্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যেহেতু আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা তিনটা অ্যাক্টিভিটি বা তিনটা অংশ পাবো, তার মধ্যে প্রথমটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তো সবার প্রথমে আমাদেরকে তালিকায় এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে নিতে হবে। এটা লেখার পরেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন থেকে খুঁজে সর্বপ্রথমে আমাদেরকে লিখতে হবে নেট ইনকাম। নেট ইনকামটা আমরা পেলাম 16,000 টাকা। এটা অবশ্যই দ্বিতীয় টাকার ঘরে লিখতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, একটি লাইন আমাদেরকে এখানে লিখতে হবে। সে লাইনটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু reconcile net income to net cash provided by operating activities. আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদেরকে এখানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ যে নেট ইনকামটি দেয়া আছে সেটাকে আমাদের নেট ক্যাশে রূপান্তর করতে হবে। তো নেট ইনকামকে যেহেতু নেট ক্যাশে রূপান্তর করতে হবে, এই জন্য নেট ইনকামের সাথে তিনটি জিনিস যোগ অথবা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এই যে তিনটা জিনিস আমরা যোগ এবং বিয়োগ করব, তার জন্যই আমাদেরকে এই লাইনটি লিখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে সমন্বয়। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ, অর্থাৎ নেট ইনকামকে নেট ক্যাশে
রূপান্তরের জন্য, রিকনসাইল মানে হচ্ছে রূপান্তর, রূপান্তরের জন্য অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে সমন্বয়। তাহলে এই লাইনের অর্থ দাঁড়ায় অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ, অর্থাৎ নিট ইনকামকে নিট ক্যাশে রূপান্তরের জন্য সমন্বয়। কোথা থেকে? প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই লাইন লেখার পরেই আমাদেরকে নেট ইনকামের সাথে যে 3টি দফা যোগ বিয়োগ করতে হবে সেই 3টি দফা যোগ বিয়োগ করতে হবে। এই লাইনের পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা গত ক্লাসে জেনেছি যে নেট ইনকামের সাথে যে 3টি দফা যোগ বিয়োগ করতে হবে তার প্রথম দফাটি হচ্ছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অবচয় অথবা অবলোপন। তাহলে আমরা দেখব কোনো ডেপ্রিসিয়েশন অথবা অ্যামorটাইজেশন আছে কিনা। আমরা প্রশ্নটি ভালোভাবে দেখলে পাই যে 2 নম্বর সমন্বয়ে বলা আছে ইকুইপমেন্ট ওয়াজ ডেপ্রিসিয়েটেড টাকা 4000 ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ আমরা এই অঙ্কের অবচয় বা ডেপ্রিসিয়েশন হিসেবে 4000 টাকা পেলাম। তাহলে আমরা লিখব ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন 4000। আর আমরা জানি ডেপ্রিসিয়েশনকে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। যদি যোগ করতে হয় তাহলে আমাদের কিছু করার দরকার নাই, তবে বিয়োগের যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে নেট ইনকামের সাথে যে 3টা জিনিস যোগ বিয়োগ করতে হবে তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন আমরা লিখে ফেলেছি বা অবচয় লিখে ফেলেছি। এটার পরে আমাদের যে দ্বিতীয় দফাটি ছিল সেটি ছিল কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। আমরা প্রশ্নতে খুঁজে দেখব কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি আছে কিনা। আমরা প্রশ্নটি পড়ে দেখলাম যে এখানে কোথাও কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি দেয়া নেই। তাহলে দ্বিতীয় দফাটি আমরা এখানে আজকে প্রশ্নে না থাকার কারণে আনতে পারলাম না। তারপরে তৃতীয় যে আইটেম সেটি ছিল চলতি সম্পদ বা চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। তো আমাদের প্রশ্নে খুঁজে বের করতে হবে যে কোথায় কোথায় চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি হয়েছে। এখানে আমরা প্রশ্নে খেয়াল করলে দেখব চলতি সম্পদের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল দেয়া আছে 2015 সালে 20,000, 2016 সালে 16,000। এখানে মাথায় রাখতে হবে প্রশ্নে 2টি সাল দেয়া থাকবে, অধিকাংশ ক্ষেত্রেই 2টি সাল দেয়া থাকে। 2টি সাল দেয়া থাকলে প্রথম সালটি হবে প্রারম্ভিক এবং পরের সালটি হবে সমাপনী। যেমন এই প্রশ্নটিতে দেয়া আছে 2015 এবং 2016, তাহলে 2015কে অবশ্যই আমাদের প্রারম্ভিক ব্যালেন্স ধরতে হবে, 2016কে অবশ্যই আমাদের সমাপনী ব্যালেন্স ধরতে হবে। তাহলে প্রশ্নটিতে অ্যাকাউন্টস রিসিভেবলের প্রারম্ভিক ব্যালেন্স দেয়া আছে 20,000 টাকা এবং সেই প্রারম্ভিক ব্যালেন্স 20,000 থেকে সমাপনীতে যাওয়ার সাথে সাথে সেটা হয়ে গেল 16,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল 4,000 টাকা হ্রাস পেয়েছে। আর আমরা একটা রুল পড়েছিলাম যে চলতি সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক, চলতি সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক। তাহলে আজকে আমরা দেখলাম অ্যাকাউন্টস রিসিভেবল এখানে কমেছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে সম্পদ, সম্পদ যদি কমে নগদ কী হবে? বৃদ্ধি পাবে, মানে নগদের সাথে এই দফাটা যোগ করতে হবে। আবারও বলতেছি, চলতি সম্পদের সাথে নগদের যেহেতু বিপরীত সম্পর্ক সেহেতু আমরা দেখলাম চলতি সম্পদ অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল এখানে 20,000 টাকা থেকে 16,000 টাকা মানে 4,000 টাকা কমেছে। আর যেহেতু চলতি সম্পদ কমেছে সেহেতু এই টাকাটা নগদের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত টাকা যোগ করতে হবে? 4,000 টাকা। তাহলে আমাদেরকে লিখতে হবে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা থেকে কত টাকা বিয়োগ করতে হবে? অবশ্যই 20,000 মাইনাস হচ্ছে 16,000, অর্থাৎ হচ্ছে 4,000 টাকা হ্রাস পেয়েছে। যেহেতু 4,000 টাকা হ্রাস পেয়েছে সেহেতু এই টাকাটা নগদের সাথে যোগ হবে, এই জন্য আমরা ব্র্যাকেট দেব না। আমরা আরও একটি সম্পদ দেখতে পাই
আর সেটি হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ মজুত পণ্য। মজুত পণ্য 2015 সাল অর্থাৎ প্রারম্ভিকে এর ব্যালেন্স দেওয়া আছে 40,000। 2016 সাল অর্থাৎ সমাপনীতে এর ব্যালেন্স দেওয়া আছে 44,000। আমরা দেখতে পাই এখানে মজুত পণ্য 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু মজুত পণ্য একটি সম্পদ, আর সম্পদের সাথে নগদের কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাই এই টাকাটা নগদ থেকে বিয়োগ করতে হবে। যেহেতু মজুত পণ্য বেড়েছে, নগদ থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব, যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা লিখব ইনক্রিজ। এর পূর্বেরটা কমেছিল তাই আমরা লিখছিলাম ডিক্রিজ ইন। এখন মজুত পণ্য বেড়েছে তাই আমরা লিখব ইনক্রিজ ইন। ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে দেয়া আছে 44,000 মাইনাস হচ্ছে 40,000। তার মানে হচ্ছে এখানে বৃদ্ধি পেয়েছে 4,000। যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা নগদ থেকে বিয়োগ করে দেব। তাহলে আমরা চলতি সম্পদে এই দুইটি আইটেম পেলাম, একটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর একটি হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তারপরে আমরা চলতি দায়ের দিকে যদি তাকাই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল প্রারম্ভিক মজুদ অর্থাৎ 2015-তে দেয়া আছে 12,000, সেটা 2016-তে হয়ে গেল 8,000 অর্থাৎ 4,000 টাকা হ্রাস পেয়েছে। আমরা জানি চলতি দায়ের সাথে নগদের ধনাত্মক সম্পর্ক। যেহেতু ধনাত্মক সম্পর্ক সেহেতু অ্যাকাউন্টস পেয়েবল বা দায় যেহেতু কমেছে, নগদও কি হবে? কমবে, অর্থাৎ নগদের সাথে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা লিখব, যেহেতু কমেছে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল। তো যেহেতু টাকাটা প্রারম্ভিকে ছিল 12,000, সমাপনীতে হয়েছে 8,000 অর্থাৎ 4,000 টাকা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তার মানে আমরা জানি দায় যদি কমে নগদও কমবে, তাই আমরা এই 4,000 টাকা নগদ থেকে কি করে দেব? বিয়োগ করে দেব। তারপরে আরও একটি দায় দেওয়া আছে, সেটি হচ্ছে ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবল প্রারম্ভিক অর্থাৎ 2015-তে ছিল 2,000 টাকা এবং সমাপনী অর্থাৎ 2016-তে ছিল 4,000 টাকা। তার মানে হচ্ছে ট্যাক্স পেয়েবল 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল। তো যেহেতু ট্যাক্স পেয়েবল বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নগদের সাথেও কি হবে? বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি চলতি দায়ের সাথে নগদের ধনাত্মক সম্পর্ক, মানে হচ্ছে যদি চলতি দায় হ্রাস পায় তাহলে নগদও হ্রাস পাবে, যদি চলতি দায় বৃদ্ধি পায় তাহলে নগদও বৃদ্ধি পাবে। যেহেতু ট্যাক্স পেয়েবল এখানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নগদও বৃদ্ধি পাবে। আর নগদ কখন বৃদ্ধি পাবে? যখন নগদের সাথে এই টাকাটা আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে ট্যাক্স পেয়েবল বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা, আমরা এখানে 2,000 টাকা লিখে দেব। কিভাবে লিখব? 4,000 মাইনাস হচ্ছে 2,000। এর পূর্বের টাকাটা ছিল 12,000 মাইনাস 8,000। তাহলে নিট ইনকামের সাথে যে তিনটা আইটেম যোগ বিয়োগ করার কথা ছিল সে তিনটা আইটেমের মধ্যে আমরা দুইটা আইটেম পেয়েছি। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়, আর যেটা আমরা এখানে পাইনি সেটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। এই প্রশ্নটিতে দেয়া নেই, সেহেতু আমরা এখানে লিপিবদ্ধ করতে পারি নাই। তারপরে তৃতীয় যে দফাটি ছিল সেটা চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এই দুইটা ছিল চলতি সম্পদ আর এই দুইটা হচ্ছে চলতি দায়। আমরা এই দফাগুলো লিখে ফেললাম। এখন আমরা এই দফাগুলোর এখানে এটা প্লাসের হবে। এই দফাগুলো আমরা যোগ বিয়োগ করে ফেলব। যোগ বিয়োগ করলে আমরা 2,000 টাকা পাই। আর এই 2,000 টাকা এই 16,000 টাকার সাথে
যোগ হবে। কেন যোগ হবে? কারণ এখানের যে ২,০০০ টাকা, এই ২,০০০ টাকা প্লাসের বের হয়েছে। যদি মাইনাসের বের হতো তাহলে ১৬,০০০ টাকা থেকে এটা মাইনাস বা বিয়োগ করতাম আমরা। তাহলে উপরের ১৬,০০০ আর এখন হচ্ছে ২,০০০, তাহলে মোট হবে সর্বমোট ১৮,০০০ টাকা। আর এই ১৮,০০০ টাকার একটা নাম দিতে হবে। সেই নামটা হলো, এখানে যে নামটা আছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই লেখাটাই লিখব, তবে এই লেখাটার পূর্বে আমরা এখানে নিট যুক্ত করে দেব। তাহলে কি হবে? নিট ক্যাশ। এখানে ছিল ক্যাশ ফ্লো, আর এখন আমরা লিখব নিট ক্যাশ। কি ক্যাশ? নিট ক্যাশ ফ্লো provided by operating activities। এই লেখাটা লিখব, আর এটার টাকা হচ্ছে ১৮,০০০ টাকা। তাহলে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ শেষ হলো। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটির দিকে চলে যাব। তো আমাদেরকে সর্বপ্রথম এখানে যেমন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখেছিলাম, ঠিক তেমনি আমাদেরকে এখানে লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা জানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে শুধুমাত্র যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় করা হয় তাহলেই সেই দফাগুলা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। তো আমরা প্রশ্নে খুঁজে দেখব কোথাও কোনো স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় হয়েছে কিনা। প্রশ্নটা পড়ে আমরা দেখতে পাই সমন্বয় ৪-এ দেয়া আছে ইকুইপমেন্ট কস্টিং টাকা ১০,০০০ ওয়াজ পারচেজড, অর্থাৎ ১০,০০০ টাকা দামের ইকুইপমেন্ট কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে। তাহলে আমরা জানি যে যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় তাহলে আমাদের থেকে নগদ টাকা চলে যায়। যেহেতু ক্রয়ের ফলে নগদ টাকা চলে যায়, সেহেতু ওই টাকাটা নগদ থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব পারচেজ অফ ইকুইপমেন্ট বা পারচেজ ইকুইপমেন্ট। পারচেজ অফ ইকুইপমেন্ট। পারচেজ অফ ইকুইপমেন্ট আমাদের এখানে ছিল ১০,০০০ টাকা। আমরা ১০,০০০ টাকা লিখব। যেহেতু প্রশ্নটিতে আর কোথাও কোনো স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় দেয়া নেই, তাই এই একটি দফাই এখানে বসবে, আর এই টাকাটাই আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাব ১০,০০০। যেহেতু আমাদের এখানে আর কোনো দফা নেই, সেহেতু আমরা এই টাকাটাকেই, যেহেতু এটা আমরা কি করেছিলাম? পারচেজ করেছিলাম, অবশ্যই এটা কিসের হবে? বিয়োগের হবে। এবং যেহেতু এখানে আর কোনো দফা নেই, এই টাকাটাকেই আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ব্যালেন্স ধরে নিতে হবে। পারচেজ অফ ইকুইপমেন্ট আমরা পেলাম ১০,০০০ টাকা। যেহেতু পারচেজ বা ক্রয় করা হয়েছে, তাই এটাকে আমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। আর যেহেতু প্রশ্ন পড়ে আর আমরা কোনো স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় পাইনি, তাহলে এখানে এই একটি দফাই বসবে এবং এই ১০,০০০ টাকাকেই এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের নিট ক্যাশ ফ্লো হিসেবে লিপিবদ্ধ করতে হবে এবং এই ১০,০০০ টাকার একটি নাম দিতে হবে, আর সেটা হচ্ছে নিট ক্যাশ। এখানে আমরা নিট ক্যাশের উপরে অবশ্যই ইউজড লিখতে হবে, ইউএসইডি, ইউজড ইন। কেন ইউজড ইন লিখলাম? তার পূর্বে আমরা লিখেছিলাম প্রোভাইডেড বাই। তার কারণ ছিল এখানে টাকাটা ছিল ধনাত্মক বা পজিটিভের ছিল, এই জন্য আমরা লিখেছি প্রোভাইডেড বাই। নিট ক্যাশ ফ্লো প্রোভাইডেড বাই। আজকে যেহেতু এখানে মাইনাসের ফিগার বের হয়েছে, সেহেতু আমরা এখানে প্রোভাইডেড বাই না লিখে ইউজড ইন লিখতে হবে। মাইনাসের ফিগার বেরোলেই আমাদেরকে লিখতে হবে ইউজড ইন। তাহলে আমরা লিখব নিট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং
activities। এখানে আমাদের এই পর্যন্ত অপারেটিং অ্যাক্টিভিটিস শেষ হলো এবং তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসও আমরা শেষ করলাম। এখন আমাদের কাছে আর একটি মাত্র অ্যাক্টিভিটি রয়েছে, আর তা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক পূর্বের মতো আমাদেরকে এখানে লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা জানি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যে দফাগুলো আসবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে লভ্যাংশ প্রদান। প্রশ্নটি পড়ে আমরা দেখব যে প্রশ্নটিতে কোনো লভ্যাংশ প্রদান বা ডিভিডেন্ড, পেমেন্ট অফ ডিভিডেন্ড আছে কিনা। আমরা প্রশ্নটির 6 নম্বর সমন্বয়ে দেখতে পাই ডিভিডেন্ডস টোটালিং টাকা 12,000 ওয়ার পেইড ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই বছর জুড়ে মোট 12,000 টাকার ডিভিডেন্ড দেয়া হয়েছে। তাহলে আমরা সর্বপ্রথমে লিখতে পারি ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড দেয়া আছে টোটাল কত হাজার, 12,000 টাকা। আর আমরা জানি যে যদি ডিভিডেন্ড প্রদান করা হয় নগদ টাকা কমে যাবে, তাই আমরা এখানে এই ডিভিডেন্ডের টাকাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তারপরে আমরা আরও জানি যে যদি নিজের প্রতিষ্ঠানের কোনো শেয়ার ইস্যু করা হয় সেই ইস্যুকৃত শেয়ারের অ্যামাউন্টটাও এখানে আসবে। প্রশ্ন পড়ে আমরা দেখতে পাই সমন্বয়ের 5 নাম্বার সমন্বয়ে বলা আছে 200 শেয়ার্স অফ কমন স্টক, কমন স্টকের 200টা শেয়ার ওয়ার ইস্যু করা হয়েছে 1 টাকা 30 পার শেয়ার, প্রত্যেকটা শেয়ার 30 টাকা করে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে। কয়টা সাধারণ শেয়ার, 200টা সাধারণ শেয়ার, প্রত্যেকটার দাম কত করে, 30 টাকা করে। তাহলে আমরা যদি কমন স্টকের পার ভ্যালু দেখি, গায়ের মূল্য দেখি, তাহলে গায়ের মূল্য দেওয়া আছে বা লিখিত অথবা অভিহিত মূল্য দেওয়া আছে 20 টাকা করে। ইস্যুয়েন্স অফ কমন স্টক, ইস্যুয়েন্স অফ কমন স্টক কত টাকা করে, 200টা শেয়ার 20 টাকা করে, তাহলে আসে 4,000 টাকা। আর যেহেতু কমন স্টক ইস্যু করলে আমাদের কাছে টাকা আসবে, তাই এটা নগদের সাথে যোগ হবে। আরও একটি দফা যেটি আসতে পারে সেটা হচ্ছে বন্ড পরিশোধ। আমরা প্রশ্ন পড়ে দেখতে পাই যে এখানে কোনো বন্ড পরিশোধের কথা বলা হয়নি, তাই আমরা এটা আনতে পারবো না। আর আরেকটা জিনিস আনতে হবে সেটা হচ্ছে এখানে যে ইস্যুয়েন্স অফ কমন স্টক আমরা 200 টাকা গুণ 20 টাকা করে ধরছি এই কারণে, কারণ এর লিখিত মূল্য বা অভিহিত মূল্য ছিল 20 টাকা। সাধারণত শেয়ার লিপিবদ্ধ করা হয় গায়ের মূল্যে বা লিখিত মূল্যে। তো যেহেতু এখানে আমাদের অতিরিক্ত 10 টাকা করে আছে প্রতি শেয়ারে, কারণ শেয়ারগুলো ইস্যু করা হয়েছিল 30 টাকায়, সেহেতু এখানে 10 টাকা করে প্রিমিয়াম বা অধিহার আছে। আমাদের এই প্রিমিয়াম বা অধিহারের টাকাটাও এখানে আনতে হবে। আমরা চাইলে এই 200 টাকার সাথে 30 গুণ দিলেও করতে পারতাম, চাইলে এভাবেও করা যেত 200 গুণ 30, আর চাইলে আমরা এভাবে আলাদা করেও দিতে পারি। কি লিখবো, আমরা লিখবো প্রিমিয়াম অন কমন স্টক কত টাকা করে, 200 গুণ হচ্ছে 10 টাকা করে, তাহলে টাকা আসে 2,000 টাকা। তো আমাদের প্রশ্ন পড়ে আমরা দেখতে পাই যে এখানে 3টি দফাই আসে, আমরা এগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে বিয়োগের 6,000 টাকা হবে। পূর্বের মতো এই 6,000-এরও একটি নাম আছে, সেটি হচ্ছে নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস।
এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই 18,000 টাকা থেকে 10,000 টাকা এবং 6,000 টাকা এগুলোকে বিয়োগ করতে হবে। যেহেতু এগুলো বিয়োগের আছে তাই আমাদেরকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এই তিনটা টাকা বা তিনটা অ্যামাউন্ট আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 18,000 থেকে যদি আমরা 10,000 এবং 6,000 মানে হচ্ছে 16,000 বিয়োগ দেই, তাহলে আমাদের এখানে টাকা দাঁড়ায় হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকার একটি নাম আছে, সেটি হচ্ছে ইনক্রিজ ইন নিট ক্যাশ। ইনক্রিজ ইন নিট ক্যাশ। আমাদের এই অঙ্কের মূল আনসারই হচ্ছে এই 2,000 টাকা। এরপরে আমরা যেগুলো লিখব সেগুলো হচ্ছে অতিরিক্ত অঙ্ক করার জন্য লিখতে হয়, কিন্তু আসল যে রেজাল্ট বা উত্তর হওয়ার কথা সেটা হচ্ছে এই ইনক্রিজ ইন নিট ক্যাশটাই হচ্ছে আমাদের মেইন উত্তর। অথবা এই টাকাটা যদি বিয়োগের বের হয় তাহলে আমাদেরকে লিখতে হবে ডিক্রিজ ইন নিট ক্যাশ। এই টাকাটা আমরা পাবো প্রশ্নে দেওয়া যে ক্যাশের দুইটা ব্যালেন্স দেয়া আছে, অর্থাৎ ক্যাশের প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স যদি আমরা বিয়োগ করি তাহলে ওই বিয়োগের যে ফলটা আছে, প্রারম্ভিক এবং সমাপনী বিয়োগ করি, ওই বিয়োগ ফলটাই এই টাকাটা হবে। অর্থাৎ ওইখানের বিয়োগ ফলটা যত টাকা হবে আর এইখানের টাকাটা তত টাকাই হবে। তা আমরা যদি এই দুইটা বিয়োগ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ক্যাশের প্রারম্ভিক দেয়া আছে 6,000 কিন্তু সমাপনী দেয়া আছে 8,000, তার মানে 2,000 টাকা ক্যাশ বৃদ্ধি পেয়েছে। আর আমরা এখানেও দেখতেছি ইনক্রিজ ইন নিট ক্যাশের মধ্যে 2,000 টাকা ধনাত্মকের আছে। ধনাত্মক মানে হচ্ছে বেড়েছে। তার মানে হচ্ছে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা জিনিস আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে জানতে পারবো, সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার কত সেটা প্রশ্ন থেকেই আমরা জানতে পারবো। যদি ক্যাশের ব্যালেন্সের টাকাগুলো বিয়োগ করে দিই তাহলেই আমরা এই প্রশ্নের আনসার জানতে পারবো। এই ইনক্রিজ ইন নিট ক্যাশের সাথে আমাদেরকে যোগ করতে হবে ক্যাশের প্রারম্ভিক ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি 2015-তে 6,000 টাকা ছিল, এই হচ্ছে 6,000। আর এই 2,000 এবং 6,000 যোগ করলে আমাদের টাকা দাঁড়ায় 8,000। এই 8,000ই হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। যেহেতু প্রশ্নে 6,000 টাকাও দেয়া আছে, কারণ ক্যাশ ব্যালেন্স প্রারম্ভিকে 6,000 দেয়া আছে এবং সমাপনীতে কত দেয়া আছে 8,000 টাকা দেয়া আছে। যেহেতু এগুলো প্রশ্নেই দেয়া আছে তার মানে হচ্ছে আমাদের মেইন আনসারটা দাঁড়ায় কত 2,000 টাকা। আর এই 2,000 টাকা পূর্বেই বলেছি যে আমরা যদি প্রশ্নটা ভালোভাবে খেয়াল করি ক্যাশের দুই ব্যালেন্সের পার্থক্যের ফলেই হবে এই ইনক্রিজ ইন নিট ক্যাশ বা এই অঙ্কের উত্তর। তাহলে আজকে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানেই শেষ হলো। তবে এই প্রশ্নটিতে একটি দফা ছিল, যে দফাটি অঙ্কে আসেনি, সেটি হলো সমন্বয় 3 ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 2,000 ওয়াজ ডিসকার্ডেড। মানে বলছে ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট এমন একটা ইকুইপমেন্টের কথা বলা হয়েছে যার মূল্য সম্পূর্ণ মূল্য কি হয়েছে অবচায়িত হয়েছে, মানে অবচয় হয়ে গেছে। এটার মূল্য কত ছিল 2,000 টাকা, মানে ব্যবহার করতে করতে এই 2,000 টাকা কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে। এবং বলছে ইটস কস্ট অ্যান্ড একুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটার ব্যয় এবং পুঞ্জীভূত অবচয় ওয়ার রিমুভড কি করা হয়েছে বাতিল করা হয়েছে ফ্রম দ্য অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে। এই দফাটা যেহেতু হিসাব থেকে মুছে ফেলা হয়েছে তাই এই দফাটা এই অঙ্কে আনা হয়নি। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন, পরবর্তী ক্লাসগুলোও করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।